Hey everyone, welcome to SamZone. আজকের ভিডিওতে আমাদের কাছে খুব স্পেশাল একটা মেশিন রয়েছে। এটা Oppoর রিসেন্টলি লঞ্চ হওয়া মোস্ট পাওয়ারফুল ডিভাইস Oppo Find N3। আজকের ভিডিওতে এটা নিয়ে কথা হবে। বাট রাইট নাও আমি কোথায় আছি জানেন? একদম চায়নাতে। চায়নার সাংহাইয়ে রয়েছি। আর আজকের ভিডিওটা আপনারা কিন্তু এখান থেকেই পাবেন। আই হোপ অনেক বেশি এনজয়েবল কিছু থাকবে, পাশাপাশি চায়নার অনেক কিছুই দেখাবো, অনেক ছবি থাকবে স্মার্টফোনের। আর স্মার্টফোন কী কী অফার করছে এভরিথিং তো জানবেনই। সো লেটস বিগিন দ্য শো। এই হচ্ছে Find N3 বক্সটা কিন্তু খুব প্রিমিয়াম, হ্যাঁ খুব প্রিমিয়াম, কালারটাও সুন্দর, উপরে জাস্ট Find N3, এখানে Oppo হ্যাসেলব্লেড আছে। ও বাই দ্য ওয়ে, এই ফোনটা যারা কিনবেন আপনারা কিন্তু বাংলাদেশ থেকেও চাইলে কিনতে পারবেন। আমি চাই না থাকলে কি হয়েছে, আপনারা বাংলাদেশের স্মার্ট ভ্যালিতে যোগাযোগ রাখতে পারেন। বসুন্ধরা সিটি লেভেল 5-এ তাদের শপ রয়েছে। আপনারা অবশ্যই স্মার্ট ভ্যালির সাথে যোগাযোগ রেখে প্রাইসটা জেনে নেবেন, যে কারেন্ট প্রাইস কত কি রয়েছে, কোন ভার্সনের কত প্রাইস রয়েছে, ওদের সাথে যোগাযোগ রাখলেই চলবে। যারা কিনতে চান সেখানে পেয়ে যাবেন। ভিতর এটা একটু ওই যে উঠে আসে জিনিসটা, তো খেয়াল করছেন যে জিনিসটা একটু পপ আপ হয়, দেখতে সুন্দর। ভিতরে থাকবে হচ্ছে গিয়ে চার্জার থাকবে, আর এইখানে একটা কেস রয়েছে, কেবল রয়েছে। এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। বাট বক্সটা খুবই প্রিমিয়াম, খুবই সুন্দর দেখতে আর কি। ভাই ডিজাইন আর কি বলবো, একটা ফোল্ডেবল ডিভাইস, অবশ্যই ফোল্ড করা যাবে। তবে এইটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে অবশ্যই। যেমন এখনকার দিনের যদি আমরা কম্পেয়ার করতে চাই, লাইক স্যামসাং, গুগল, এদের সাথে কম্পেয়ার করতে গেলে আপনি যখন কিনা এটাকে আনফোল্ড করবেন, ডিসপ্লের মাঝে বেশ বড় সড়ো একটা ক্রিজ দেখবেন, যে বিষয়টা এই ফোনটাতে অনেকটাই কম এবং নর্মালি চোখে কিন্তু দেখা যায় না। হাত দিলে আপনি ফিল পাবেন। আমি জানি না ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন, বিরল দিয়ে আমি বোঝানো ট্রাই করছি, বাট সিরিয়াসলি এইটা অনেক বেটার পর্যায়ে চলে গেছে ইভেন প্রিভিয়াস জেনারেশন থেকে। এইটার থিকনেসও কম। লাইক এই মুহূর্তে আমার ফোনটাতে কিন্তু কাভার রয়েছে iPhone 15 Pro Max। তো এইটার পাশাপাশি যদি আমরা যে ধরি, দেখুন দুইটার থিকনেস কিন্তু সিমিলার, একদমই সেম লাগছে কাভার পরানো অবস্থায়। সুতরাং ধরে বোঝা যায় না যে আমি একটা ফোল্ডেবল ডিভাইস ধরে আছি। এইটার রিয়ার প্যানেলে একটা পাওয়া যায় গ্লাস ব্যাক, একটা পাওয়া যায় ইকো লেদার ফিনিশ, এবং এইটাতে হচ্ছে সিরামিক গার্ড নামে এরকম কোনো গার্ড আছে প্রোটেকশনের জন্য আর কি। হ্যাঁ, বডি ফ্রেমটা হচ্ছে গিয়ে অ্যালয় দিয়ে তৈরি, প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন এভরিথিং আছে, বাট 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই। ডিসপ্লে নিয়ে বলতে গেলে স্মার্টফোনের ডিসপ্লে তো আসলে দুইটা, তো দুইটা নিয়েই বলতে হবে। প্রথমে আমরা একটু বড় সড়োটা নিয়ে কথা বলতে চাই, যেটা ফোল্ডেবল অবস্থায় থাকে। এইটার সাইজ হলো 7.82 ইঞ্চ, যা মূলত LTPO 3 OLED প্যানেল। হ্যাঁ, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ডিসপ্লেটা 2800 নিট পিক ব্রাইটনেস দিতে পারে, এরকম ডিরেক্ট সানলাইটে, যেমনটাই যে আমরা কিন্তু এখন চাইলে ব্যবহার করতে পারছি। হয়তো ক্যামেরাতে বোঝাও যাচ্ছে, আমি জানি না বুঝতে পারছেন কিনা। আর এটা ডলবে ভিশন সাপোর্ট করে এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। পাশাপাশি শুরুতেই যে বিষয়টা বলছিলাম, এই ডিসপ্লের ক্রিজটা ততটা বোঝা যায় না। আচ্ছা, এই ডিসপ্লেটা স্যামসাং থেকে নেওয়া, বাট দেখুন Oppo ওদের হিন্স মেকানিজমটা এত দারুণভাবে হ্যান্ডেল করছে ওদের ইনহাউস টেকনোলজির মাধ্যমে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা ক্রিজটা কম পড়তে দেখছি। বাট স্যামসাং এর ফোনেই দেখুন ওদের নিজস্ব ডিসপ্লে ব্যবহার করে, বাট কতখানি ক্রিজ দেখা যায়। তো এই ডিসপ্লেটার রেশিও হলো 1:1। মানে নর্মালি আমরা কি দেখি, যে এই ডিসপ্লেটা যদি দেখেন, এটা লম্বাটে শেপের, বাট এটা হচ্ছে চারিদিক থেকে একরকম। তো টাচ রেসপন্স আমরা ভালো দেখছিলাম। তারপরে আরও বেশ কিছু ইউজ কেস নিয়ে যদি বলতে যাই, যেমন ধরুন আপনি ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, আপনি চাইলে এভাবে ফোল্ড করে নিয়ে ছোট করে আপনি এখানে দেখে ছবি তুলতে পারছেন। এই ব্যাপারটা অনেকের কাজে লাগবে, বিশেষ করে গ্রুপ সেলফি তোলার ক্ষেত্রে। তারপরে ভিডিও দেখছিলাম, জায়ান্ট স্ক্রিনে ভিডিও দেখতে কার না ভালো লাগে। অ্যাজ এ ফোল্ডেবল ফোন এটা ডিসপ্লে আমার কাছে খুবই ভালো লাগছে, এবং এই জায়গা থেকে আমার কাছে কোনো কমপ্লেন নেই। তবে যেহেতু ফোল্ডেবল ডিভাইস, একটু হেভি আঘাত লাগলে অবশ্যই প্রবলেম হতে পারে, তাই যত্ন সহকারে ব্যবহার করা উচিত অবশ্যই। সেকেন্ডারি ডিসপ্লে সাইজ হলো 6.31 ইঞ্চ, এটার PPI ডেন্সিটি 431, এবং অফকোর্স এই ডিসপ্লের কোয়ালিটিও একদম মেইন ডিসপ্লের মতোই, এবং এইটাতেও কাজবাজ করে সেই মজা পাচ্ছিলাম। 120 হার্টজ হাই রিফ্রেশ রেটটা পেয়েছি, এবং রেগুলার কাজগুলো যে আমরা করি সবকিছুই কিন্তু এখান থেকে হ্যান্ডেল করা যায়। চিন বেজেলও কিন্তু বেশ ন্যারো এবং সিমেট্রিক্যাল, একদমই সিমেট্রিক্যাল। তবে একটু ডিসপ্লেটা রাউন্ডেড লাগতে পারে কর্নার এরিয়াটা আর কি। এই ডিসপ্লের টপ সেন্টারে সিঙ্গেল পাঁচল কাটআউট রয়েছে, যেখানে একটি ক্যামেরা আছে আর কি। হ্যাঁ, Oppoর এই ফোনটা মূলত ক্যামেরা সেন্ট্রিক ফোন, এটা হয়তো অলরেডি সবাই জানেন, এবং ক্যামেরায় খুব ভালো রেজাল্টও করছে। মূলত এই স্মার্টফোনটা হ্যাসেলব্লেডের সাথে কোলাবোরেশন করে এসছে। আর এখানে তিনটা সেন্সর রয়েছে। হ্যাঁ, মেইন শুটার হলো 48 মেগাপিক্সেলের, যেখানে OIS রয়েছে। পরবর্তী শুটার 64, এটা টেলিফটো জুম লেন্স, 3x অপটিক্যাল জুম দেবে। পরবর্তী শুটার 48, যেটা আলট্রা ওয়াইডে ছবি নেবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা দুইটা ভাই। তো মেইন শুটার দিয়ে আমি হিউজ পরিমাণে ছবি তুলি। এইটার ভিতরে মিনিমাম এখন মনে হয় 1000+ ছবি আছে, মানে এত ছবি আমরা এটা দিয়ে তুলি। এবং আমাদের সাথে টয়া ছিল, ওর তো একটু পরপর ছবি তুলতে হয়, ভালো লাগে তুলতে, প্রচুর ছবি তুলছে। ছবিগুলো জাস্ট আপনাদের আমি দিয়ে দিলাম। আজকে আমি ছবি নিয়ে কিচ্ছু বলবো না, আপনারাই কমেন্ট করে জানাবেন এর ছবি কেমন লাগছে, কেমন রেজাল্ট দিচ্ছে, কমেন্ট করে জানাবেন মাস্ট। এবং আমি অবশ্যই এটা নিয়ে ফুল ইনডেপথে কোনো একটা রিভিউ দেওয়ার ট্রাই করব বাংলাদেশে গিয়ে।
তখন এইগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। তো ডিলাইট কন্ডিশন আমি যদি একটু বলি, যেমনটা আপনারা দেখছেন ডায়নামিক রেঞ্জ বেশ ভালোভাবে হ্যান্ডেল করা ট্রাই করে, কালার ব্যালেন্সটাও কিন্তু বেশ দারুণ, অনেকটাই ন্যাচারাল টাইপের কালার। হিউম্যান চলে আসলে, হ্যাঁ মানুষের ফেস চলে আসলে ওর নিজস্ব একটু মানে কারসাজি আছে, এটা আপনারা জানেন যে ওপোর ফোন একটু সুন্দর করে দেওয়া ট্রাই করে, একটু হালকা স্মুথ করে দেয়, একটু ব্রাইট করে দেয়, হ্যাঁ সেই জায়গাটা ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি। বাট যখন কিনা আপনি কোনো একটা ন্যাচারাল ছবি তুলছেন, রেগুলার ছবি, তখন কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগে, তখন কিন্তু আরও সুন্দর লাগে। ভালো ছিল এইচডিআর প্রসেসিং, তবে যে বিষয়টা সবার বেশি ভালো লেগে যাবে সেটা হলো পোর্ট্রেট মুড। পোর্ট্রেট মুডেও খুব দারুণ রেজাল্ট দিতে পারছে। এখানে 3x অপটিক্যাল জুম লেন্সটা যে আছে টেলিফটো, ওইটা দিয়ে আসলে মূলত নেয়, এবং এটার ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা অনেকটাই কিন্তু ন্যাচারাল লাগছে, অনেকটা না প্রায় ন্যাচারালি লাগছে, তবে মাঝে মধ্যে এজ রিডাকশনে দু একটা জায়গায় মিসম্যাচ করে, যেটা আমরা দেখতে পাই। ব্যাকগ্রাউন্ডে বেশি আলো চলে আসলে তোলার সময় মনে হয় কি ঝলসে ফেলবে সব, বাট পরবর্তীতে এটা প্রসেসিং করে খুব সুন্দর একটা রেজাল্ট দিতে পারছে। যেমন আমার এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু একদম ডিরেক্ট সান ছিল, তো আমরা ভাবছিলাম ছবিটা ভালো আসবে না, কিন্তু এই সিচুয়েশনে আমরা বেশ কয়েকজনের ছবি তুলে প্রত্যেকটা ছবি কিন্তু ওয়েল ব্যালেন্সে দিতে পারছি। ইভেন লো লাইটেও একদম ডার্ক সিনারিওতেও আমরা যখন এটা ছবি এনেছিলাম তখনও কিন্তু পোর্ট্রেট মোডে দারুণ রেজাল্ট দেখাতে পারছে এর ক্যামেরা। তো এই ছবিগুলো যদি আমি বলি একদম ন্যাচারাল না, একদম ন্যাচারাল টাইপের না, স্কিন টোনটাও যেমনটা গ্লো করছে, একটু হেয়ারের কালার অনেক সময় চেঞ্জ করছে, বাট দিন শেষে এগুলো সোশ্যাল মিডিয়া রেডি টাইপের লাগছে। অনেকের কাছেই হয়তো আমার মনে হয় এর ছবিগুলোই ভালো লেগে যাবে। হয় কি আমরা হয়তো আইফোন দিয়ে ছবি তুলে অনেকে একটু ঘষা মাজা করে এডিট করি, বাট এটার ক্ষেত্রে হয় কি আপনি সমস্ত কোয়ালিটি পাবেন, একই সাথে একটু এডিটিং টাইপের ছবিও পাবেন, হয়তো যে বিষয়টা অনেকের কাছেই ভালো লাগার কথা। আলট্রাওয়াইডের ছবিগুলো কেমন দেখছেন? ভালো লাগার কথা নিশ্চয়ই। মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে কালারের কিছুটা তফাৎ দেখা যায়, বাট আমরা কিন্তু এখানেও শার্পনেস ডিটেল ভালো দেখছি প্রপার লাইটিং কন্ডিশনে। হ্যাঁ লো লাইটে এটা ততটা ভালো রেজাল্ট দেয় না মেইন ক্যামেরার মতো, বাট ডে লাইট কন্ডিশনে কিন্তু এর ছবিগুলো ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লেগে যাওয়ার কথা। নাইট মুডের কী অবস্থা? বেশ কিছু ছবি রয়েছে, অনেক ছবি তুলছি নাইট মুডে আমরা, সেটা পোর্ট্রেট বলেন, সেটা হচ্ছে গিয়ে রেগুলার ছবি বলেন, আলট্রাওয়াইড বলেন, প্রত্যেকটা জায়গার ছবি নিয়েছিলাম। নাইট মুডের ছবি কিন্তু আমার কাছে সাংঘাতিক লাগছে, এবং যেটা করে নাইট মুডে আলো কিছুটা বুস্ট আপ করে অবশ্যই, তবে নয়েজ নিয়ে আসে না, নয়েজটা কাট করে দিতে গিয়ে একটু সফট হয়, বাট ওভারঅল কিন্তু দারুণ মানে প্রেজেন্টেশন ছিল। আমার মনে হয় নাইট মুডের ছবি ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লেগে যাওয়ার কথা প্রত্যেকটা ক্যামেরারই। হ্যাঁ আলট্রাওয়াইডটা একটু পিছিয়ে থাকবে মেন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে আর কি, বাট আপনাদের কাছে কেমন লাগছে এইটা কমেন্ট করে জানাবেন আগে। আচ্ছা, এটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60 FPS-এ। তো এখানে কিছু ভিডিও স্যাম্পলও রয়েছে, ভিডিও বেশ স্ট্যাবল, ইআইএস ওয়াইএস কাজ করে আপনারা জানেন, এবং ভিডিও কিন্তু বেশ স্ট্যাবল ছিল। আর হচ্ছে শার্পনেস ডিটেল আমরা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো পেয়েছি, বাট লো লাইটের ভিডিও ততটা ভালো ছিল না। যদি কিনা আইফোনের সাথে আমরা কম্পেয়ার করে বলতে চাই, সেই ক্ষেত্রে হ্যাঁ আইফোন বেশ কিছুটা এগিয়ে থাকবে অবশ্যই এখানে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে আমি আর কিছু কইতাম না, এটা আপনারাই বলবেন। এখানে মোট 2টা ক্যামেরা আছে আপনারা জানেন। তো এই মুহূর্তে যে ছবিগুলো দেখছেন এটা হচ্ছে সামনের মানে এই ছোটো ডিসপ্লের, হ্যাঁ। তো এইটার ছবি কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ রাইট নাও যে ছবিগুলো দেখছেন এটা হলো ভিতরের ক্যামেরার, বড় ক্যামেরার। তো এইটার ছবি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আমি 2টার ছবি একটু সাইড বাই সাইডেও দিয়ে দিলাম, কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ফাইনালি পারফরমেন্স সেকশন, যে বিষয়ের জন্য আপনারা ওয়েট করে আছেন, ভাবছেন যে এটার প্রসেসরটা কি ভাই পাওয়ারফুল কিছু, তো ভাই সিরিয়াস পাওয়ারফুল কিছুই আছে। আচ্ছা তার আগে জানেন এটা কটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়? আমার হাতেরটা হলো 16GB র্যাম 512GB স্টোরেজ টাইপ UFS 4.0, আর প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, এবং এইটার অপারেটিং সিস্টেমে ColorOS 13.1, অ্যান্ড্রয়েড ভার্সন হলো অ্যান্ড্রয়েড 13। এই তো লেটেস্ট অপারেটিং সিস্টেম এখানে রয়েছে, এবং অবশ্যই যথেষ্ট পাওয়ারফুল, বা আপনি বলতে পারেন এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের জন্য সবচাইতে পাওয়ারফুল এসএসডিটাই এর মাঝে রয়েছে, সুতরাং এটার পারফরমেন্সও ডেলিভারি করবে ভালো। এরপরে ColorOS নিয়ে বলতে গেলে ColorOS নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, আগের থেকে কিন্তু এটা অনেকটাই প্রিসাইজড, আগের থেকে এটা অনেক বেটার জায়গায় চলে আসছে, এবং যেহেতু এটা গ্লোবাল ভার্সনের, আমার হাতেটা কিন্তু গ্লোবাল ভার্সনের, এটা চাইনিজ রমেনটা না, সুতরাং আমাদের জন্য একদমই ইউজার ফ্রেন্ডলি ছিল, মানে অত্রযত্র আবাসাবা অ্যাপস দিয়ে ভরে রাখেনি, প্লাস যে কোনো কাজ বাস, ইভেন আমি বলছিলাম অ্যাট এ টাইম আপনি চাইলে এর বড় ডিসপ্লেটাতে মাল্টিটাস্কিংয়ে কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন, সেই সমস্ত কাজবাজ আমি ট্রাই করে দেখেছি, প্রত্যেকটা কিন্তু খুব দারুণভাবে হ্যান্ডেল করতে পারছে এই স্মার্টফোনটি। বাই দ্য ওয়ে আপনারা হয়তো জানেন OnePlus ফোল্ডেবল ডিভাইস নিয়ে আসছে, মূলত এই ডিভাইসটারই রিব্র্যান্ডেড ভার্সন বলতে পারেন। পারফরমেন্সের ক্ষেত্রে তো আসলে আরও কিছু বিষয় আছে যে আমি কয়েকটা দিন কীভাবে ব্যবহার করেছি, যেহেতু আমি আসলে বাইরে রয়েছি এই মুহূর্তে, না একটা রেগুলার স্মার্টফোনের মতো কি আমি ব্যবহার করেছি? আসলে না, সেভাবে ব্যবহার হয়নি। এই স্মার্টফোনটি আমার কাছে যে কয়েকটা পারপাসে ব্যবহার হয়েছে, নাম্বার 1 ছবি তোলা হয়েছে, যেমনটা বলছিলাম 1000+ ছবি তোলা হয়েছে, ভিডিও শ্যুট করা হয়েছে। আর একটা কাজে ব্যবহার করা হয়েছে দিন রাত 24 ঘন্টা কখনোই বন্ধ হচ্ছে না, ওইটা হলো হটস্পট। এইটার ভিতরে সিম আছে চায়নার সিম, এবং এই সিমটা দিয়ে আমরা মূলত ইন্টারনেট ব্যবহার করছি আমরা সবাই, আমি রকি ভাই টয়া এই 3 জনে এটাতে আমরা হটস্পট কানেকশন দিয়ে ব্যবহার করছি সারা দিন রাত, আর মাঝে মধ্যে ওই যে ভিডিও শ্যুট করা
প্লাস টুকটাক কাজবাজ করা, এগুলোই করা হয়েছে। ও ম্যাপ ট্যাপ দেখা হয়েছে, ট্রান্সলেটের কাজ করা হয়েছে। তো এই সমস্ত কাজবাজ তো একদম জল ভাতের মতো হ্যান্ডেল করতে পারছে, কোনো প্রবলেম হয়নি। তবে যে জিনিসটা হয়, অনেক ফোনে দেখা যায় হটস্পট ব্যবহার করতে গেলে ব্যাটারি বেশি বার্ন করে ফেলে, গরম বেশি হয়। বাট ভাই এইটার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম ফেস করেনি। এইটারও অবশ্যই একটা কারণ আছে, যে কারণটা হতে পারে এইখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি অনেক ভালো, 5G-তে চলছে। তো ওর অত বেশি স্ট্রাগল করা লাগে নাই আর কি নেটওয়ার্ক ক্যাপচার করার জন্য। দ্যাটস ওয়াই হয়তো আমরা এটা ততটা গরম হতেও দেখছি না, বেশি একটা ব্যাটারি বাড়ানো করছে না। বাট ভালো বিষয় যে কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে। আমি যদি এটা দিয়ে খুব বেশি গেমিং টেমিং করতে পারতাম, তাহলে ওইগুলো নিয়ে আপনাদেরকে একটা রেজাল্ট নিশ্চয়ই জানাতে পারতাম। বাট এটা দিয়ে আসলে ওইভাবে গেমিং করা হয় নাই। আমি এই রেজাল্টগুলো নিয়ে পরবর্তীতে একটা ফুল রিভিউ নিয়ে আসতে তখন নিশ্চয়ই আলোচনা করা ট্রাই করব। বাট সোফার আমার এর যে পারফরমেন্স এখন পর্যন্ত একদমই ঠিকঠাক বলে মনে হয়েছে আর কি। এইটার ব্যাটারিটা হলো 4805 mAh। এখন বিশাল বড় ফোন, মনে হবে ভাই এত বড় ফোনের জন্য তো 6000 mAh ব্যাটারি থাকলে ভালো হতো। আমিও বলবো অবশ্যই ভালো হতো, বাট এটার ব্যাটারি ব্যাকআপ ভালো। 67 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, যা দিয়ে খুব দ্রুত সময় এটা চার্জ হয়। আর যেমনটা আমি বললাম, এটা দিয়ে আমরা সারাদিন আসলে হটস্পট ব্যবহার করছি। হটস্পট ব্যবহার করলে কিন্তু ফোনের চার্জ খুব বেশি বার্ন করে। আর ছবি তো ভাই তোলা হয়েছে উড়াধুরা। সেই সমস্ত জায়গা থেকে আমি বলতে পারি, আপনি যত লেভেলেরই হেভি ইউজার হন না কেন, এই স্মার্টফোনটা একদিন চালাতে পারবেন, বোথ ডিসপ্লে ব্যবহার করেও। জি হ্যাঁ, এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্টই ভালো, সিরিয়াসলি বলছি। আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যেহেতু ফোল্ডেবল ডিভাইস, এই জন্য ওরা ইন ডিসপ্লে দেয়নি। তবে আমার মনে হয় সামনের ডিসপ্লেটার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিলেই পারতো, যাই ওটা দেয় নাই আর কি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট রয়েছে। ডুয়াল স্পিকার, স্টেরিও স্পিকার আর কি, ব্যালেন্স টাইপের সাউন্ড দেয়। এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি 100% সন্তুষ্ট। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং যথেষ্ট লাউড। আর এটাতে কিন্তু অ্যালার্ট স্লাইডার রয়েছে, যেটা আমরা OnePlus-এর ফোনে দেখতে পাই এই যে এখানে। তো অ্যালার্ট স্লাইডারটা নিশ্চয়ই অনেকের কাজে লাগতে পারে, আর OnePlus আলাদা যারা কিনবেন তাদের কাছে ওই ভাইবটা থাকবে আর কি। সো এই ছিল স্মার্টফোন। কেমন লাগছে আপনাদের কাছে? আমার কাছে বেশ ভালো লাগছে। বিশেষ করে এই ফোনটা আসলে ফোল্ডেবল হওয়া সত্ত্বেও খুব বেশি মোটা না, এটা হলো প্রথম ভালো লাগার কারণ। দ্বিতীয়ত হলো এটার ক্রিজে আমি ক্রিজ দেখতে পাচ্ছি না তেমন একটা, একদমই চোখে পড়ার মতো না। হাত দিলে হালকা একটু ফিল পাওয়া যায়। এটা একটা ক্যামেরাটা যারা বিশেষ করে সেলফি লাভার এবং পোর্ট্রেট লাভার তাদের ভালো লাগবে শিওর। মেইন ক্যামেরার রেজাল্টটাও কিন্তু ডেলাইট কন্ডিশনে খুবই ভালো দিয়েছে। ব্যাটারি ব্যাকআপটা ভালো ছিল অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস। তো এ সমস্ত কারণে এটা নিশ্চয়ই ভালো লাগার জায়গা থাকবে। বাট কষ্ট থাকবে এক জায়গায়, সেটা হলো দামটা ভাই একটু বেশি বেশি লাগতে পারে, যেটা আমার কাছেও মনে হয়েছে। এটার প্রাইসটা আরেকটু কম হলে এটা আরও বেশি দারুণ হইতো। আর বাংলাদেশে আমি বলছিলাম আপনারা স্মার্ট ভ্যালিতে যোগাযোগ রাখতে পারেন, ওদের কাছে এই ডিভাইসটা ওরা ম্যানেজ করে দিতে পারবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রাইস তো আনঅফিশিয়াল প্রাইস একটু এদিক সেদিক হবে, খুব স্বাভাবিক, ফার্স্টের দিকে একটু বেশি থাকবে। তো যোগাযোগ রাখুন, যখন কিনা দেখবেন এটা হাতের মুঠোয় চলে আসছে, সুন্দর দামে চলে আসছে, তখন নিশ্চয়ই পারচেস করবেন। আর এর মধ্যে আমিও ট্রাই করবো এটার ফুল রিভিউতে নিয়ে আসার জন্য আর কি, ফুল রিভিউ নিয়ে আসার জন্য। তখন নিশ্চয়ই দেখা হবে। আপাতত আমি চায়না থেকে বিদায় নিচ্ছি, সাংহাই থেকে। নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আপনাদের জন্য দারুণ দারুণ ব্লগ আসছে। সো স্টে টিউন, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।